পাকিস্তানের উপর পাল্টা হামলা চালিয়ে এবার ভয়ঙ্কর প্রতিশোধ নিল আফগানিস্তান। ঠিক দুদিন আগে পাকিস্তান আফগানিস্তানের দুটি পার্টিকুলার জায়গার উপর এয়ার স্ট্রাইক চালায় এবং আফগানিস্তানের তালিবান সরকার পরিষ্কার দাবি করেছিল যে যে এয়ার স্ট্রাইক তারা চালিয়েছে, অর্থাৎ পাকিস্তান, সেই এয়ার স্ট্রাইকে নিরীহ নারী এবং শিশুরাই মারা গেছে। ফলে আলটিমেটলি পাকিস্তানের এই ধরনের অ্যাকশনের কড়া প্রতিবাদ কিন্তু সেদিন গোটা বিশ্ব করেছিল। আর ঘটনার 48 ঘন্টার মধ্যেই ডুরান্ড লাইনে পাকিস্তানের যে মিলিটারি ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলোর উপর অতর্কিতে হামলা আফগানিস্তানের তালিবানের সরকারের পক্ষ থেকে চালানো হলো, যার ফলে এখনো অব্দি অফিসিয়ালি 50-এর বেশি পাক সেনা কিন্তু নিহত হয়েছে। যে তথ্য সামনে এসছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে একাধিক ঘাঁটি আফগানিস্তান দখল করে নিয়েছে, স্পেশালি 3টে ঘাঁটির কথা বলা হয়েছে। এবং এই ঘটনার যে ভিডিও সামনে এসছে তা নিঃসন্দেহে চমকে যেতে হয়। ভিডিওগুলো দেখুন এবং তাহলেই বুঝবেন কিভাবে পাকিস্তান সেনা কার্যত পালিয়ে গিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছে এবং 50-এর বেশি পাক সেনা অফিসিয়ালি মৃত্যুবরণ করলেও যে হামলার বিভৎসতা আমরা দেখতে পাচ্ছি তাতে একটা জিনিস পরিষ্কার, নিহতের সংখ্যা কিন্তু 100-র বেশি ছাড়ানো কার্যত সময়ের অপেক্ষা। ভিডিওগুলো দেখুন। الله أكبر الله أكبر الله أكبر गोली तरफ था उला गोली तरफ था। দেখুন, এক্ষেত্রে আফগানিস্তান BM-21 মিসাইলের প্রয়োগ ঘটিয়েছে এবং BM-21 মিসাইল তারা কোথা থেকে পেল, কিভাবে পেল, সেটাই এখন বড় প্রশ্ন। এবং পাকিস্তান কিছুদিন পরেই হয়তো এই হামলার পিছনে ভারতকে দায়ী করবে, কারণ ভারত একমাত্র দেশ যারা পাকিস্তানের এই এয়ার স্ট্রাইকের কড়া নিন্দা করেছে একদিন আগে। তারা পরিষ্কার বলেছেন সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের উপর এই ধরনের আক্রমণকে কোনোভাবেই ভারত সমর্থন করে না এবং আফগানিস্তান নিঃসন্দেহের পাল্টা দেবে। ভারত আফগানিস্তানের পাশে আছে এবং ভারতের এই স্টেটমেন্টের পরই BM-21 রকেট আছড়ে পড়লো ডুরান্ড লাইনে। 3টে পাকিস্তানের যে সেনাঘাঁটি তা সম্পূর্ণভাবে দুর্মূশ হয়ে যায়। এরপরেও আফগানিস্তান একটি স্টেটমেন্ট দিয়েছে যেখানে তারা বলেছে এ লড়াই কোনো অবস্থাতেই থামবে না। অর্থাৎ পাকিস্তান যেরকম নোংরামি করেছে, অসভ্যতামি করেছে, সাধারণ নিরীহ নারী পুরুষ বা শিশুদেরকে হত্যা করে তাদের এই জবাবটি পেতে হবে। এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে 3টে পাকিস্তানের যে চেকপোস্ট সেটাও কিন্তু আফগানিস্তানের মিলিটারি দখল করে নিয়েছে। এই পুরো ঘটনার সূত্রপাত কিন্তু 25 তারিখ হয় এবং আপনারা জানেন ক্রস বর্ডারে একাধিক দেশ নিজেদের মধ্যে যেমন যুদ্ধে আবর্ত হয়, এখানেও কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তান সেভাবে যুদ্ধে আবর্তিত হয়েছিল। কিন্তু পাকিস্তান বরাবরই বলেছে আসলে তারা TTPর ঘাঁটিকে শেষ করেছে। পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানকে সরাসরি অফার করা হয়েছিল যে তাদেরকে যে কোনো একটি রাষ্ট্রকে বেছে নিতে হবে, মানে নয় তাদের পাকিস্তানকে বেছে নিতে হবে, নয় TTPর কার্যকলাপকে বেছে নিতে হবে। এবং আফগানিস্তান সে অর্থে দেখেছে এই পাকিস্তান তো আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ডবল গেম খেলে। এই পাকিস্তান তো দিনের পর দিন ভারতের বিপক্ষে বিভিন্ন রকম প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে গিয়ে সন্ত্রাসের জন্ম দেয় গোটা বিশ্ব জুড়ে। তাই পাকিস্তানকে না বেছে তারা কিন্তু TTPকে সমর্থন করতে শুরু করে এবং ঘটনার সূত্রপাত কিন্তু ঠিক সেখান থেকেই। এবং TTP কার্যত পাকিস্তানের সেনাবাহিনীকে কাঁপিয়ে রেখে দিয়েছে। দেখুন, এক্ষেত্রে পাকিস্তান সম্পূর্ণ যে ইসলাম বিরোধী একটি রাষ্ট্র তা কিন্তু কিছু ক্ষেত্রে তারা প্রমাণ করে। তারা দু নৌকায় চলতে গিয়ে আসলে তাদের যে দেশের ক্রেডিবিলিটি সেটাই কিন্তু নষ্ট করে। তারা আফগানিস্তানের পিছনে ছুরি মারতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে হাত মেলায়। এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা আবার ইসরায়েলকে সমর্থন করেন, যারা আবার প্যালেস্তাইনের উপর আক্রমণ করছে। ফলে আলটিমেটলি এই পাকিস্তানের অবস্থানটা অ্যাকচুয়ালি কি গোটা বিশ্বের সামনে সেটাই কিন্তু স্পষ্ট নয়। পাকিস্তানের ভিতর থেকেই ইসলাম বিরোধী এক সরকারের বিপক্ষে তারা কিন্তু লং মার্চ অর্গানাইজ করেছিল আপনারা জানেন, এবং আমেরিকান দূতাবাসকে কিন্তু তারা ঘিরে ফেলেছিল। অর্থাৎ এই পাকিস্তান ভারতের বিপক্ষে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার জন্য কখনো ইসলামী জামাতিদের কাজে লাগায় যারা বাংলাদেশে অবস্থিত, কখনো আবার বিভিন্ন ক্ষেত্রে আইসিসকে কাজে লাগায় যারা পিওকেতে বিভিন্ন রকম অপারেশনে নিজেদেরকে ইনভলভ করে, কখনো আবার এই আফগানিস্তানকে শেষ করতে গিয়ে তারা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে হাত মেলায় এবং ইসলামের সঙ্গে গাদ্দারি করে। এবং এই রাজনীতিতে বিশ্বাস যদি কোনো একটি রাষ্ট্র করে তাহলে লং টার্ম ক্রেডিবিলিটির জায়গায় যে সেই রাষ্ট্র বিশ্বাসযোগ্যতা হারায় তা কিন্তু স্পষ্ট হয়ে যায়।
এবং আফগানিস্তান এক্ষেত্রে সেটাই করেছে যেটা তাদের করা উচিত ছিল, এবং তারা টিটিপি কে সাপোর্ট করতে শুরু করেছে। এবং আফগানিস্তান যেভাবে পাকিস্তানের ডুরান্ট লাইন বরাবর কাল রাতে বিভিন্ন ধরনের আক্রমণ সানিয়েছে, তাতে একটা জিনিস পরিষ্কার, এই যুদ্ধ ফের নতুন করে শুরু হলো। যদি মিডল ইস্ট একাধিক দেশ, কাতার, সৌদির মতো দেশ এই যুদ্ধে ইনভলভ না হয়ে, যুদ্ধ পরিস্থিতি না থামায়, তাহলে ফের আরো একটা ভয়াবহ সংঘাত কিন্তু আমরা পাকিস্তান আফগানিস্তান বর্ডারে দেখতে পাবো। পাকিস্তানের অবস্থাটা অত্যন্ত খারাপ জায়গায় ক্রমে চলে যেতে শুরু করেছে। ঠিক 3 দিন আগে পাকিস্তানে একটি ধারাবাহিক বিস্ফোরণ হয় এবং সেখানে 3টে বোম ব্লাস্ট হয়, বিস্ফোরক ফেটে যায়, এবং সেই বিস্ফোরক বোঝাই জাহাজ বা গাড়ি যেভাবেই ব্যাখ্যা করুন, তারা কিন্তু প্রায় পাকিস্তান সেনাবাহিনীর 50 জনের বেশি সেনাকে খতম করে দেয়। প্রথম বিস্ফোরণটি সেক্ষেত্রে হয়েছিল খাইবার প্রাক্তুনে, এবং খাইবার প্রাক্তুনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় গাড়ি বোমা ব্যবহার করা হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট গাড়ি একটি নির্দিষ্ট করিডোরে গিয়ে ধাক্কা মারে, এবং পাকিস্তান সেনাঘাঁটিতে ধাক্কা মারা সেই গাড়ি যখন ফেটে যায়, তখন পাকিস্তান মিলিটারি টপ মোস্ট কমান্ডাররাও কিন্তু সেই বিস্ফোরণে খতম হয়ে যায়। এই বিস্ফোরণটি ঘটানো হয়েছিল বাজাও ডিস্ট্রিক্টে, এবং পরবর্তীকালে একই রকম কায়দায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয় বান্নু টাউনে, এবং তৃতীয় বিস্ফোরণটি কিন্তু ঘটানো হয়েছিল মিরওয়ান পুলিশ স্টেশনে। অর্থাৎ এই 3 বিস্ফোরণেই কার্যত স্পষ্ট হয়ে যায় যে টিটিপি করতে কি চাইছে। টিটিপির ওয়ান টাইম এজেন্ডা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, তা হলো আসিম মুনিরের সেনাবাহিনী এবং যত সিকিউরিটি পার্সোনাল আছেন তাদেরকে খতম করে দেওয়া। মিরান পুলিশ স্টেশনে যে আক্রমণটি চালানো হয়েছিল সেখানে কিন্তু 18 জনের বেশি মারা যায়, এবং পাকিস্তানের পুলিশ স্টেশন কার্যত লন্ডভন্ড হয়ে যায়। দেখুন, পুলিশ স্টেশনের উপর হামলা দুটো জিনিস সমাজে এস্টাবলিশ করে। প্রথম জিনিসটি হলো এই পুলিশ পার্সোনাল বা সিকিউরিটি অফিসাররা নিজেরাই সুরক্ষিত নয়, নিজেরাই এই ধরনের বিদ্রোহীদের সামলাতে পারছে না, তাদের কাছে প্রপার গোলা বারুদ বন্দুক কিছুই নেই, ফলে খুব সহজেই এরা বিদ্রোহী গ্রুপের হাতে এইভাবে খতম হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে প্রশ্নটি তুলে দেয় যে যদি এই ধরনের বিদ্রোহীরা থানাকে এইভাবে উড়িয়ে দিতে পারে, তাহলে সাধারণ মানুষ আসিম মুনিরের এই সেনাবাহিনীর হাতে কতটা সুরক্ষিত। এবং পাকিস্তানে কিন্তু সরকার বিরোধী আগুন ক্রমশ বাড়তে শুরু করেছে, এবং টিটিপি বলুন বা অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি বলুন, তারা কিন্তু সেই আগুনকে ক্রমেই পেট্রোলাইজড করছে, অর্থাৎ আরো জ্বলতে সাহায্য করছে, যা সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে আসিম মুনিরের এই সরকারকে। এবং আরো ইম্পর্টেন্ট বিষয়, পরবর্তীকালে যে হামলাটি চালানো হয়েছিল তা হলো সাংলা ডিস্ট্রিক্টে, এবং সাংলা ডিস্ট্রিক্টে হামলাটা চালানোর একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করা গেছে, যে সেইখানে কিন্তু পাকিস্তানের মিলিটারি একটি সার্চ অপারেশন কন্ডাক্ট করছিল, এবং সেই সার্চ অপারেশনের পরেই কিন্তু এই ধরনের ভয়ঙ্কর হামলা। ফলে একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে যে পাকিস্তানের আসিম মুনির আসলে বিভিন্ন প্রদেশের কন্ট্রোল কিন্তু আস্তে আস্তে হারাতে শুরু করেছেন। এবং কালকে রাতে ডুরান্ট লাইনে যে ধরনের হামলার ঘটনা ঘটলো, তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই পাকিস্তানের আফগানিস্তানের বিপক্ষে লড়াই করার মতোই কোনো শক্তি নেই বলেই তার রাতের অন্ধকারে নির্লজ্জের মতো পাকিস্তানের এয়ার স্ট্রাইক দিয়ে তারা আফগানিস্তানের সিভিলিয়ান্স প্রপার্টির উপরে হামলা করছে, যেই হামলার ক্রেডিট তারা নিতে চাইছে, এবং নিরীহ শিশু নারীদের কিন্তু হত্যা করছে। তবে ভারতের একটা স্টেটমেন্টের পর আফগানিস্তানের এই দুর্ধর্ষ কামব্যাক নিঃসন্দেহে আসিম মুনিরের ঘুম উড়াতে বাধ্য। কোথাও না কোথাও এই লড়াইটা ভারত এবং পাকিস্তানের প্রক্সি ওয়ার হচ্ছে না তো? প্রশ্ন কিন্তু বিশেষজ্ঞরা ইতিমধ্যেই তুলে দিতে শুরু করেছেন। সব মিলিয়ে ফের যুদ্ধ শুরু বিশ্বের একটি প্রান্তে। পাকিস্তান ধ্বংসের মুখে একটু একটু করে কিভাবে এগিয়ে যেতে হয় তার সার্থক উদাহরণ হিসাবে নিজেদেরকে আন্তর্জাতিক স্তরে নতুন ভাবে প্রতিষ্ঠা করছে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।